গাজন অর্থ গাঁ বা গ্রাম, জন বা জনগণ। গ্রামের জনগণের নিজস্ব উৎসবের নামই গাজন উৎসব। আবার অন্য মতে বিশেষজ্ঞরা মনে করেন সন্ন্যাসীদের গর্জন থেকে গাজন শব্দের উৎপত্তি। গাজনের উদযাপনে একদিকে থাকে ধর্মীয় রীতিনীতি, আবার অন্যদিকে যুগ যুগ ধরে প্রবাহিত লোকসংস্কৃতি। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে মেলা বসে বাংলার বিভিন্ন প্রান্তে। তার আগে 15 দিন ধরে চলে নানান ব্রত, নাচ, গান, আচার পালন, বিশেষ খাওয়া দাওয়া, সাথে কিছু ভক্তার উপবাস। লৌকিক যে সমস্ত শিব যেমন তারকেশ্বর, রারেশ্বর, একতেশ্বর, মঙ্গলেশ্বর, রত্নেশ্বর ইত্যাদি পূজা প্রচলিত আছে বাংলার গ্রামে গঞ্জে। হিন্দু রীতিনীতির সাথে কোনো কোনো জায়গায় মিশেছে বৌদ্ধ ও তন্ত্রের আচরণ। গাজন আসলে শিবের উপাসনা বা আবাহন। এই শিব যতটা না দৈব, তার চেয়ে অনেক বেশি লৌকিক, কৃষিজীবী মানুষের লোকায়ত দেবতা বা ঈশ্বর। গাজনের শিব গাজনতলায় বুড়ো শিব। এই শিব খানিক পেটমোটা, অলস, যিনি গা এলিয়ে বসে থাকেন গ্রামের শ্মশান প্রান্তে বা শেষ প্রান্তে। অনেক কাছের, অনেক আপন এই শিব গ্রামের সাধারণ মানুষের কাছে। আবদারের সাথে ঝগড়া সবই চলে এই ঘরের আপন দেবতার সাথে। এই শিব পুরাণের নয়, মঙ্গল কাব্যের। গাজনের শেষ দিন হয় চড়ক পূজা। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বৎসর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। ইতিহাস বলছে লিঙ্গ পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবারাধনার প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দনের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বে এ পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ উৎসব প্রচলিত ছিল। উচ্চস্তরের লোকেদের মধ্যে অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজার প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যগীতাদি ও নিজ গাত্ররক্তর দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায়ের এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। আচার অনুষ্ঠান। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। এ পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা, শিবের পাটা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন। পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাঁটা আর ছুরির উপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়ক গাছে দোলা এবং দানবার্ণ ও বা হাজার পূজা করা। এইসব পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে
লোহার হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে। প্রথাসমূহ। পুজোর উদ্যোক্তা ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে। তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থানাভিশেষ রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন। এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পুজোর আগের দিন নীলচণ্ডিকার পুজো হয়, যা মূলত নীল পুজো নামেই পরিচিত। এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব, দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর। তাদের সঙ্গে থাকে ঢোল কাসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনার তালে তালে নাচে। এদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে হয় পূজা। এদিন রাতে হাজরা পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয়। মাঝরাতে শিবের আরাধনার সময় দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ভর বলা হয়। এক সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেয় তা অভ্রান্ত বলে সাধারণ বিশ্বাস করে। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্যে তারা ধারালো বঁটি, গাছের কাঁটার উপর ঝাঁপ দেন কিংবা পাদুটির উপর মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে বঁটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামে পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 3-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জিভে বৃদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বাণ সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়াকে বলে বেত্র সন্ন্যাস। আর চড়ক গাছটি চড়কতলায় প্রথিত করে তার মাথায় একটি কাষ্ঠখণ্ডে মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তের ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী। আগেকার সময় সন্ন্যাসীরা পিঠের চামড়া ভেদ করে শিরদাঁড়াতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাঁটা গেঁথে ঝুলে থাকতেন। কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটির নাম বড়শি সন্ন্যাস। অন্যান্য সংস্কৃতির সঙ্গে সাদৃশ্য। ভারতের মহারাষ্ট্রে বগার উৎসব, সিকিম ভুটানের চগর, শ্রীলঙ্কার টুক্কুম, অন্ধ্রপ্রদেশের সিরিমনু উৎসব কিংবা মেক্সিকোতে অনুষ্ঠিত প্রাচীন ড্যান্সা ডে ডোলোডর্স উৎসব বাংলার গাজন উৎসবের চড়ক পূজার অনুরূপ। উক্ত উৎসব বা অনুষ্ঠানগুলিতে পবিত্র বা পূজিত গাছে ভক্ত বা অনুষ্ঠানকারীকে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। পাঁচালের এই গ্রামে এই শিব মন্দিরে বিশেষ করে ধুনা পোড়ার পরে
এখান থেকে এই যে ভক্তরা পুকুরে গিয়েছে সেখান থেকে তারা ওখানেই একটা স্থান আছে পুকুর পাড়ে, সেখানে রাত 10টার থেকে শুরু হবে বানফোর অনুষ্ঠান। বানফোর করে তারা এই সমগ্র রাস্তাটা পুকুর থেকে এই শিব মন্দির অবধি বিভিন্নভাবে নাচতে নাচতে অঙ্গভঙ্গি করতে করতে তারা আসবে। প্রায় সারা রাতব্যাপী অনুষ্ঠান। ভোরের দিকে এই মন্দিরে এসে পুরোহিতের কাছে তারা তাদের বানটিকে খোলে। সেটি আমরা দেখাবো পরের ভিডিওতে। এই দেখো, ধুনা পোড়ার অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে পালিত হয় মানসিক থেকে। কেউ কেউ মানত করে শিবের কাছে যে তার যে মানসিক সেটা যদি ফলে, তবে কেউ পেটের উপরে আগুন নেয়, কেউ আবার নেয় মাথার উপরে। যে জিনিসটা জ্বলছে সেটা হলো শুকিয়ে যাওয়া আখ, সেটাকে এই মালসার মধ্যে নিয়ে তারা পোড়ায় এবং পুরোহিত মন্ত্র জপ করতে থাকে। মন্ত্র জপের পর পুরোহিত যখন বোঝে যে সম্পূর্ণ হলো ব্যাপারটা, তারপরে সে নিয়ে গিয়ে একটি জায়গায় সব এই মালসাগুলোকে জড়ো করে। কোনো মহিলারা পুকুর থেকে দণ্ডি কেটে এই মন্দির অবধি আসে, আবার অনেকেই স্নান করে লম্বা লাইন করে দাঁড়িয়ে যায়। লাইন অনুযায়ী তারা আসে, তাদের যখন টার্নটা আসে তখন তারা এই পুজোর মধ্যে নিজেদেরকে সামিল করে। প্রথাটা খুব সুন্দর, সচক্ষে দেখে বেশ ভালো লেগেছিল আর কি। নামটা নিয়ে এলো, নামটা নিয়ে এসেছে।